আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সব্বাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কেমন কাটছে রমজান আপনাদের? নিশ্চয়ই ভালো কাটছে, আমারও খুব ভালো কাটছে। রমজান মাসের ইফতারিতে একটু তো তেলে ভাজা থাকবেই। তবে যেমন আমার একটু প্রবলেম আছে তেলে, কেননা আমার একটু কোলেস্ট্রল ধরা পড়েছে, তো তেল খেতে গেলে একটু পাপবোধ লাগে, জানেন তো, যে এতটা তেল খাবো, রোজ রোজ ভাজা খাবো। জানি এরকম সমস্যা হয়তো আরও অনেকেরই আছে। তো এই রকম সমস্যা যাদের আছে তাদের জন্য আজকের রেসিপিটা। বুঝতে পারছেন তো দেখে কি বানাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, ডিমের ডেভিল। তাও আবার তেল ছাড়া, ডিপ ফ্রাই হবে না, একদম তেল ছাড়া মুচমুচে ডিমের ডেভিল। কাউকে যদি আপনি না বলে দেন যে এটা তেল ছাড়া আপনি বানিয়েছেন, তাহলে কেউ ধরতেই পারবে না, কেননা টেস্টের একটু হেরফের হবে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দেবো, তবে খেয়াল রাখতে হবে ডিমটা যেন খুব ভালো করে বয়েলড হয়। ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে এবারে আলুটাকে আমি রেডি করে নিচ্ছি। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে না, তাই আলুটাকে একটু অন্যরকমভাবে আমি তৈরি করে নেব। আলুটাকে আমি সেদ্ধ করব না, আলুটাকে অল্প তেল দিয়ে ভাজা করে নেব। আলুটাকে গোল গোল করে কেটে রেখে দিয়েছি। এবারে একটা কড়াই তেল গরম করে নিয়েছি, নিয়ে একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তবে এইটুকুই যা তেল লাগবে, এরপরে কিন্তু আর অন্য কোনো তেল লাগবে না। পেঁয়াজটাকে খুব ভালো করে বেরেস্তা করে নিয়ে এটাকে একেবারে তেল ঝরিয়ে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো এবারে নুন আর হলুদ দিয়ে মাখানো আলুগুলোকে। আলুগুলো একটু মোটা মোটা করে আমি কেটেছি, যেমন ভাজার আলু কাটে তার থেকে অনেকটাই মোটা। একসঙ্গে আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো এতে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। আলুটা একেবারে লাল লাল ভাজা হবে না, হালকা রং ধরবে আর সেদ্ধ হলেই হয়ে যাবে। এবারে নিয়ে নিচ্ছি এদিকে ব্রেড ক্রামস। যেহেতু ডিমের ডেভিল, ব্রেড ক্রামস তো লাগবেই। এখানে আমি নিয়ে নিচ্ছি প্যানকো ব্রেড ক্রামস। এই ব্রেড ক্রামস সম্বন্ধে একটু বলে রাখি, এগুলো 1 কিলোর প্যাকেটে এর থেকে কমে পাওয়া যায় না। তবে এগুলো কিন্তু খুব বেশি দিন রাখা যায় না বাইরে, মানে নর্মাল টেম্পারেচারে খুব বেশি দিন রাখা যায় না, ছোট ছোট পোকা হয়ে যেতে পারে। তাই এগুলোকে হয় রোদের মাঝে মাঝে দিয়ে রাখতে হবে, আর না হলে ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে। ফ্রিজে রাখলে এগুলো বছরের পর বছর থেকে যাবে, কিচ্ছু হবে না। আর এই ব্রেড ক্রামসগুলো একটু দানাগুলো বড় বড় থাকে, তাই এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে দানাগুলোকে একটু ছোট করে নিয়েছি, তবে একেবারে ধুলো করে নেব না। এইগুলোকে গুঁড়ো করে নিয়ে একটা বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি। এই বক্সের যেটুকু আছে সেটুকু আমি বাইরে রাখবো, বাকি প্যাকেটের মুখটাকে আবার সিল করে দিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবারে চলুন দেখি আলুগুলোর কি অবস্থা। আলুগুলো এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এই দেখুন হালকা হালকা রং লেগেছে আলুতে। আলুটা এইরকম ভেজে নিলে হালকা করে, যে ডিমের ডেভিলটা হয় খেতে ভীষণ সুন্দর হয়। এটাতে যেহেতু ডিপ ফ্রাই করা হচ্ছে না, তাই আলুটাকে একটু ভেজে নিতে হবে, একটু মশলাদার বানাতে হবে আলুটা, যাতে টেস্ট লাগে খেতে। এবার আলুটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজের বেরেস্তার সঙ্গে এটাকে খুব ভালো করে চটকে নেব। আর অন্য কোনো মশলা দিতে লাগবে না, কেননা যখন আলু ভাজা করি আমি এতে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুটাকে কিছুক্ষণ, দিয়ে ভেজে নিয়েছিলাম। তাই আর অন্য কোনো মশলা দেব না। শুধু এই যে মশলাটা আমি দিচ্ছি, এটা হচ্ছে পিড়িং শাকের গুঁড়ো। আপনাদের কাছে যদি পিড়িং শাকের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে কাসুরি মেথিও দিতে পারেন, একই টেস্ট লাগে। তবে পিড়িং শাকের গুঁড়ো যদি দেওয়া হয় আরও টেস্টটা বেড়ে যায়। এই পিড়িং শাকের গুঁড়োটা আমি বানিয়েছিলাম বাড়িতে। শীতের শেষে যে পিড়িং শাকটা পাওয়া যায়, মানে যেটার ফুল হয়ে গেছে হলুদ হলুদ, সেই ফুল সমেত পুরো শাকটাকে শুকনো করে নিয়ে গুঁড়ো করে এটাকে ফ্রিজে রেখে দিতে হয়, অনেক দিন চলে যায়। আলু ভাজাতে বা আলু সেদ্ধতে, মাছের ঝোলে দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবারে ডিম সেদ্ধটাকে নিয়ে 4 টুকরোও করা যায়, গোটা ডিমেরও করা যায়, আবার হাফেরও করা যায়। আমি এখানে ডিমটাকে 2 টুকরো করে নেব। এই যে দেখুন ডিমটা একদম ফুল বয়েলড হয়ে গেছে, হাফ বয়েলড ডিম হলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কুসুমটা ভেঙে যেতে পারে। এবারে আলু যেটা মেখে রেখেছিলাম তার থেকে কিছুটা পোর্শন নিয়ে নেব, নিয়ে একটু পাতলা করে হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এবারে ডিমের যে কুসুমটা আছে সেটা আলুর দিকে দিয়ে দেব, দিয়ে আলুটাকে আস্তে আস্তে করে গোটা ডিমের মধ্যে ঢাকনা দিয়ে দেব। ডিমটাকে একটু চিড়ে নেব, যাতে করে ডিমের এই যে সাদা অংশটা বড্ড বেশি ফাটে, তাই যাতে না ফেটে যায়। এই ডিম ফাটার একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, খুবই বীভৎস ঘটনা ঘটেছিল। আমি একবার ডিমের চপ বানাতে গিয়েছিলাম, তো চপ বানাতে গিয়ে চপটা তৈরি হয়ে গেছে, এবারে যখন তেল থেকে আমি ওটাকে তুলতে যাচ্ছি, সেই সময় একটা ডিমের চপ তেলের মধ্যে ফেটে যায়। আর সেই আধকড়া তেল আর অতগুলো ডিমের চপ, প্রায় 8টা 9টার মধ্যে ডিমের চপ ছিল,
অতগুলো ডিমের চপ, আধকড়া তেল পুরো আমার গোটা গায়ে, মুখে, গোটা কিচেনে ছড়াছড়ি হয়ে গিয়েছিল। মুখটা তো ঝলসে গিয়েছিলই, হাত টাতগুলোও পুড়ে গিয়েছিল, পুরো মুখে পোড়া কালো দাগ হয়ে গিয়েছিল। এখন অবশ্য দাগ নেই বললেই চলে, খুব সামান্য দাগ আছে, খুব লক্ষ্য করে দেখলে তখন বুঝতে পারা যায়, নাহলে দাগটা নেই আর এখন। যাকে সেটা তো একটা দুর্ঘটনা, আর দুর্ঘটনা থেকেই তো মানুষ শেখে। আমিও শিখেছি, যখনই ডিমের চপ তৈরি করি খুব সাবধানে তৈরি করি। এবারে একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তাতে একটু জল, আর মশলাপাতির মধ্যে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আপনারা ডিম ছাড়া কর্নফ্লাওয়ার বা ময়দা একসঙ্গে মিশিয়েও দিতে পারেন, বা শুধু কর্নফ্লাওয়ার বা শুধু ময়দাও দেওয়া যেতে পারে। এবারে নিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে ব্রেড ক্রাম্বস। ডিমের যে টেবিলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আগে ডিমের মধ্যে দেব, তারপরে দেবো এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে। আর যখনই এটা ডিমের মধ্যে ডোবাবো তখন কিন্তু হাত দিয়ে করব না ব্যাপারটা, এটা চামচ দিয়ে করব, যাতে করে হাতটা আমার শুকনো থাকে। কেননা ব্রেড ক্রাম্বসের কোটিং যখন দেব তখন কিন্তু হাত দিয়েই করতে হবে, আর হাতটা যদি ভিজে থাকে তাহলে ব্রেড ক্রাম্বসগুলো সব ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। তাই হাতটাকে শুকনো রাখার জন্য চামচ দিয়ে ডিমের গোলাতে ডোবাতে হবে। এই যে হয়ে গেল ব্রেড ক্রাম্বসের কোটিং। এবারে আমি এখানে একবার কোট করেছি, আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন, মানে একবার কোট করে নিয়ে তারপরে আবার ডিমের গোলায় ডুবিয়ে দিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিতে পারেন। ডাবল কোটিংও করা যেতে পারে। তবে ডাবল কোটিং করলে কি হয়, কোটিংটা একটু মোটা হয়ে যায়, খেতে খুব একটা আমার ভালো লাগে না। আপনাদের যদি ভাজতে বা বেক করতে অসুবিধে হয় সেক্ষেত্রে ডাবল কোট করে নিতে পারেন। খুব ভালো করে সবগুলো কোট করা হয়ে গেছে। একটু ডিম আমার বেঁচে গেছে, এটাকে আমি ফ্রিজে রেখে দেব। পান্তারাস বানাবো, আর পান্তারাসের যে ব্যাটারটা হয় তাতে তো ডিম লাগেই। পান্তারাসের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন, চ্যানেলে আপলোড করা আছে। আমাদের ডিমটা পুরো রেডি হয়ে গেছে, এবারে ওটাকে একটু রেখে দেবো 5-10 মিনিট সেট হওয়ার জন্য। এবারে যেটা আসল কেরামতি করতে হবে, নিয়ে নিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি তাতে নুন, এমনি যে নর্মাল নুন পাওয়া যায় সেটাই। এই নুনটা কিন্তু আপনি রিইউজ করতে পারেন। আমি যে নুনটা দিলাম এর আগে অনেকবার আমি বেকিংয়ে ইউজ করেছি, তবে আজকের নুনটা একটু কম বলে আমার মনে হচ্ছে, তাই নতুন আবারও একটু নুন দিয়ে দেবো এতে। দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে একটা বাটিও দিতে পারেন, বাটিটা কিন্তু স্টিলের হতে হবে। গ্যাসটাকে অন করে মিনিট 15 মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করে নেব। এখানে আমি কড়া ব্যবহার করছি, আপনারা চাইলে কুকার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কুকারের যে রাবার আর যে হুইসেলটা হয় সেটা কিন্তু খুলে রাখতে হবে। এবারে একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি যাতে করে ডিমের ডেভিলগুলো যখন এতে দেব আটকে না যায়। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে একেবারে। এবারে আমি এই প্লেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপরে ডিমের ডেভিলগুলোকে সাজিয়ে দেবো, তবে একটু ছেড়ে ছেড়ে রাখবো, একেবারে গায়ে গায়ে না লেগে যায়। এবারে ঢাকনা দিয়ে আবারও 15 মিনিটের মতো রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পরে চলুন দেখি, খুলে দেখা যাক কেমন হয়েছে। এই যে দেখুন, এটাকে উল্টে দেবো, একটু হালকা হালকা রং ধরে গেছে। আচ্ছা, এখানে যে আমি প্লেটটা ইউজ করছি সেটা রাইস কুকারের যে প্লেটটা দেওয়া থাকে সেটাই। আপনাদের কাছে যদি এই প্লেট না থাকে সেক্ষেত্রে আমরা নর্মাল যে কোনো প্লেট ইউজ করতে পারেন, স্টিলের বা অ্যালুমিনিয়ামের। এই যে দেখুন হালকা হালকা রং ধরে গেছে। আবারও এটাকে ঢাকনা দিয়ে আবারও মিনিট 15 মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের টেবিল। এই যে দেখুন কত সুন্দর রং হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যেন ডিপ ফ্রাইয়ের মতো, একেবারে মুচমুচে হয়েছিল খেতে। কাউকে যদি আপনি না বলে দেন যে এটা ডিপ ফ্রাই করেননি, আপনি বেক করেছেন, তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এক ফোঁটাও তেল ইউজ করা হয়নি ভাজার জন্য। তাহলে দেখলেন তো, আর মনের মধ্যে কোনো পাপবোধ থাকবে না যে এত তেল খাওয়া হচ্ছে, কেননা বিনা তেলেও এত সুন্দর ডিমের টেবিল তৈরি করা যায়। আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন, করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর রমজান আপনাদের খুব ভালোভাবে কাটুক। আল্লাহ হাফিজ।